স্বরাষ্ট্রমন্ত্রীর পর এবার পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও বেনজিরের বিদেশে পালিয়ে যাওয়ার পক্ষে সাফাই গাইতে শুরু করছেন। এমনকি হাসান মাহমুদের বক্তব্যে মনে হয়েছে তিনি বেনজির আহমেদের মুখপাত্র হিসেবে কাজ করছেন। বেনজির আমাদের দলের লোক নয়, আজিজও আমাদের দলের লোক নয়, আমরা তাদের বানাইনি। আমরা এমন এক স্তরে, এমন এক সমাজে, এমন এক অবস্থানে আমরা অবস্থান করছি, আমরা সত্যি কথাটা এখন আর বলা বড় কঠিন হয়ে যাচ্ছে। এবং এমন লোকজন আছেন যাদের ব্যাপারে দুশব্দটিও করা যাচ্ছে না। তবে যেভাবেই হোক নরেন্দ্র মোদী আবারও ক্ষমতায় বসছেন, আর এটি বাংলাদেশের বিপদকে নিঃসন্দেহে আরও ঘনীভূত করল। বাংলাদেশের জন্য এটি অশনি সংকেতটিকে আরও তীব্র করল। আমি আসছি। এবার নতুন করে 6 ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন। কাদেরকে কেন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট তার আলোকে আজকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর ভিডিওর অংশ বিশেষগুলো দেখেই আপনি বুঝতে পেরেছেন আজকে নিউজটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো নিউজটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর সেই সাথে প্রিয় দর্শক, আজকের এই নিউজ ভিডিওটির মাধ্যমে আপনি জানতে চলেছেন এক বিস্ময়কর ঘটনা এবং চাঞ্চল্যকর গোপন তথ্য। তো প্রিয় দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের সেই সিক্রেট ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি। বেনজির আমাদের দলের লোক নয়, আজিজও আমাদের দলের লোক নয়। দুর্নীতিবাদ আপনাদের দলে, চোরের রাজা, চোরের মহারাজা সবই দিয়ে। আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে পুলিশ, সেনাবাহিনী, র্যাবে বড় পদে বা প্রশাসনে বসায় 9 জনকে পাশ কাটিয়ে, 8 জনকে পাশ কাটিয়ে 9 নম্বর ব্যক্তি মইনু আহমদকে সেনাপ্রধান কে করেছে? বেগম খালেদা জিয়া। আশরাফুল হুদার কথা মনে আছে? পুলিশের এটা কাজ সৃষ্টি, রকিবুল হুদা কাজ সৃষ্টি, এসপি কোহিনুর কাজ সৃষ্টি। তো মির্জা ফখরুল অন্ধকারে ঢিল ছুটছে, ভুলে গেছেন আপনার দলের ভারপ্রাপ্ত প্রধান মানি লন্ডারিং মামলা, অস্ত্র চোরাচালানে আজকে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, আপনার দলের প্রধানই দুর্নীতিবাজ। আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশে, বিদেশে সর্বত্রই একজন অনেস্ট পলিটিশিয়ান হিসেবে তার সততা নিয়ে প্রশ্ন তোলা কোনো অবকাশ। আমরা পরিষ্কার বলে দিয়েছি, বেনজির আমাদের দলের লোক নয়। সিনিয়রিটি, মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়। সেনাপ্রধান হয়েছে তার যোগ্যতা, তার সিনিয়রিটি, আমরা তাদের বানাইনি। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে, এটা যখন সরকারের কাছে বিষয়টি আসে তখন এদের বিচার করার সৎসাহস শেখ হাসিনার সরকার। আপনাদের সময় কেউ শাস্তি পায়নি। আপনাদের দলের নেতা নিজেই দুর্নীতিবাজ। আমরা সিঙ্গাপুর থেকে তারেক কপূর পাচার করা অর্থে একটা অংশ আমরা আনতে পেরেছি। FBI ঢাকায় এসে সাক্ষ্য দিয়ে গেছে তারেকের দুর্নীতি। সেই তারেককে ভালো মানুষ সাজাতে এসেছে। দেখেন আমাদের দলের নেতাদের প্রধান নেতা কে দুর্নীতিবাদ, তথ্য প্রমাণ নিয়ে আসে। দুর্নীতিবাদ আপনাদের দলে চোরের রাজা, চোরের মহারাজা সবই বিএনপি। বিএনপি হচ্ছে দুর্বৃত্তের জন্মদাতা। আজকে টিআইবি একটা আছে, সুজন আছে। সুজন না দুজন জানি না, টিআইবি আর সুজন। ফখরুল বয়স্ক যে সুরে কথা বলে তারাও একই সুরে কথা বলে। তবে কি মানুষের প্রশ্ন, টিআইবি আর সুজন কি বিএনপির বিটি? যেভাবে কথা বলে
কোনো পার্থক্য নাই, একই সুরে কথা বলে সরকারের বিরুদ্ধে। স্বরাষ্ট্রমন্ত্রীর পর এবার পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও বেনজিরের বিদেশে পালিয়ে যাওয়ার পক্ষে সাফাই গাইতে শুরু করছেন। এমনকি হাসান মাহমুদের বক্তব্যে মনে হয়েছে তিনি বেনজির আহমেদের মুখপাত্র হিসেবে কাজ করছেন এবং বিদেশে পালিয়ে যাওয়ায়, বেনজির বিদেশে পালিয়ে যাওয়ায় তিনি বেশ চাপমুক্ত হয়েছেন এমনটাই মনে হচ্ছে। এমনকি আমরা এটাও ধারণা করতে পারি বিদেশে পালিয়ে যাওয়ার পরও বেনজির কিংবা তার পরিবার অথবা বেনজিরের আইনজীবীর সাথে পররাষ্ট্রমন্ত্রীর একটা যোগাযোগ আছে। কারণ বেনজিরের আইনজীবী গণমাধ্যমকে যখন জানিয়েছে বেনজির 6 জন কিংবা বেনজিরের পরিবার 9 জন দুদকে হাজির হচ্ছে না, তারা সময় চাইবে, তার আগেই পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সেই বিষয়টা জানাচ্ছেন। তিনি হাজির হন কিনা 6 তারিখে কিংবা তার পরিবার 9 তারিখে দুদকে হাজির হয় কিনা সেটাই এখন দেখার বিষয়, কিংবা তিনি সময়ও চাইতে পারেন। এ কথাটা তার আইনজীবী জানানোর আগেই পররাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিচ্ছেন। সুতরাং বেনজিরের মুখপাত্র হিসেবে আমাদের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ কিংবা তার সাথে একটা যোগাযোগ আছে কিনা সেরকম একটা ধারণা আমরা করতে পারি। আমরা একটু পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা দেখে নিই। বেনজির বিদেশে যেতেই পারেন, নিষেধাজ্ঞা নেই। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ যে কোনো জায়গায় যেতে পারেন, কারণ তার বিরুদ্ধে দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা নেই। তিনি বলেন বেনজির আহমেদের দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, তিনি যে কোনো জায়গায় যেতে পারেন। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন 6 জুন তিনি দুদকে হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটি দেখার বিষয়, নাকি তিনি সময় নিচ্ছেন। যেহেতু তার দেশ ত্যাগের উপর কোনো নিষেধাজ্ঞা কোনো জায়গা থেকে দেওয়া হয়নি, তাহলে তিনি যে কোনো জায়গায় যেতেই পারেন। বোঝা যাচ্ছে বেশ শক্ত অবস্থান নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী বেনজির আহমেদের পক্ষে। এবং এই কথাটা যখন পররাষ্ট্রমন্ত্রী বলছেন, তারপর বেনজিরের আইনজীবীর বরাতে যুগান্তর রিপোর্ট করেছে ধরাছোঁয়ার বাইরে বেনজির পরিবার হাজির হচ্ছেন না দুদকে। 6 জন বেনজির ও 9 জন স্ত্রী সন্তানের পক্ষে আইনজীবী সময় চাইতে পারেন। মনে হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী আগে থেকেই জানতেন বেনজির দুদকে 6 তারিখে হাজির হচ্ছে না, কিংবা বেনজির পরিবারও 9 তারিখে দুদকে হাজির হচ্ছে না, এবং তারা সময় চাইছে। পররাষ্ট্রমন্ত্রী একদম ক্যাটাগরিক্যালি বলেছেন তারা সময় চাইতে পারেন, এবং আমরা দেখতে পাচ্ছি সেদিনই বেনজিরের আইনজীবীও গণমাধ্যমকে জানিয়েছেন যে বেনজির সময় চাচ্ছেন 6 তারিখে এবং 9 তারিখে উপস্থিত না হয়। বেনজির আজিজ আওয়ামী লীগ সরকারের সৃষ্টি বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, হাসান মাহমুদ বলেন, অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সরকার দেশ পরিচালনা করছে, দুদক অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে স্বাধীনভাবে কাজ করছে। দুদক কতটা স্বাধীনভাবে কাজ করে এটা নিয়ে নতুন করে বলবার কিছু নেই। আর সরকার যে কতটা স্বচ্ছতার সাথে দেশ পরিচালনা করছে সেটা সাবেক আইজিপি বেনজিরের ঘটনায় কিংবা সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপরে নিষেধাজ্ঞায় অথবা সংসদের আইন প্রণেতা হিসেবে 3 বার সংসদে নিয়ে আসা আনোয়ারুল আজিম আনারের ঘটনায় আমরা বুঝতে পারি সরকার এবং সরকারি দলের আসল চরিত্র এবং সরকার আসলে কতটা স্বচ্ছতার সাথে কাজ করছে। হ্যাঁ, স্বচ্ছতার সাথে চোরদের, লুটেরাদের সুযোগ তৈরি করে দিচ্ছে। এখানে নির্লজ্জভাবে তারা প্রকাশ্যে সবকিছু করছে। এরপর বলছে ফলে এই বিষয়গুলো উঠে এসেছে, আদালত স্বাধীনভাবে কাজ করছে বিধায় এই বিষয়গুলো উঠে এসেছে, এটা তো অন্য কেউ তুলে আনেনি। এখানে পুরোপুরি একটা মিথ্যাচার করেছেন পররাষ্ট্রমন্ত্রী, সেই জায়গাটাতে আসবো। সরকার এই ব্যাপারে অত্যন্ত স্বচ্ছ এবং সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কার। বেনজিরের ব্যাপারে সরকার কি কোনো ইনভেস্টিগেশন করেছিল? দুদক কি করে তদন্ত করেছিল? এটা একটা গণমাধ্যমে উঠে এসেছিল প্রথম। কালের কণ্ঠে প্রথম বেনজির আহমেদের এই অবৈধ সম্পদের, বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য প্রথম কালের কণ্ঠে প্রকাশিত হয়েছিল 2টো রিপোর্টে। সেখানেও সরকারের 2টো অলিগার্ক, সরকারের 2টো খুঁটির মধ্যে একটা সমস্যা থেকেই এই বিষয়টা আমাদের সামনে চলে আসে। সে ব্যাপার নিয়ে এর আগে আমি কথা বলেছি আমার এই চ্যানেলেই। এবং তারপর দুদকে আবেদন করা হয় এই বিষয় নিয়ে তদন্ত করবার জন্য, এবং তারপর দুদক সিদ্ধান্ত নেয় এবং 23 এপ্রিল 3 সদস্যের একটা কমিটি গঠন করা হয়। অথচ 4 মে 11 দিন পর বেনজির পুরো পরিবার নিয়ে দেশ থেকে পালিয়ে যায়, কিন্তু দুদক বা সরকার কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। এমনকি 1 মাস পর এসেও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তার কাছে বেনজিরের বিদেশে পালিয়ে যাবার কোনো তথ্য নেই, এমনকি দেশে আছেন কিনা সে ব্যাপারেও তার কাছে কোনো তথ্য নেই। তার মানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এখানে দুদক, সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী তো এখন পুরোপুরিভাবে বেনজিরের মুখপাত্র হিসেবে কাজ করতে শুরু করেছেন। সুতরাং এই সবার একটা যোগসাজশেই আসলে বেনজিররা আজকের বেনজির হয়ে উঠেছে, এই অবৈধ সম্পদের মালিক হয়েছে, বিপুল পরিমাণ অবৈধ সম্পদ, কল্পনার বাইরে হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়েছে এবং বিদেশে বেশ স্বাচ্ছন্দ্যে পালিয়ে যেতে পেরেছে। গণমাধ্যমে এটা প্রকাশ করা হয়েছে। এখানে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দুদক এবং সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে বলে আজিজ আহমেদ এবং বেনজিরের বিষয়গুলো সামনে আসছে। আজিজ আহমেদের বিষয়গুলো বাংলাদেশের সরকার সামনে নিয়ে এসেছে, নাকি অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন ডকুমেন্টারি যখন আল জাজিরায় প্রকাশিত হয়েছিল তখন সরকার এটার বিরোধিতা করেছিল, সরকার এটাকে গ্রহণ করে নাই? এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আসার আগ পর্যন্তও সরকার আজিজ আহমেদেরই পক্ষে অবস্থান নিয়েছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুর্নীতির দায়ে আজিজ আহমেদের বিরুদ্ধে, সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। বাংলাদেশের সরকার তো কোনো তদন্ত করে নাই, কোনো ধরনের নিষেধাজ্ঞা দেয় নাই, এমনকি তদন্তের কোনো উদ্যোগও নেয় নাই। অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন ডকুমেন্টারিটা প্রকাশ হওয়ার পর সরকার সেটা নাকচ করে দিয়েছে। সরকার পুরো অ্যালিগেশনকে অস্বীকার করেছে, তারা বলেছে এটা একটা মন গড়া ডকুমেন্টারি, সরকার বলেছে। অথচ এখানে পররাষ্ট্রমন্ত্রী দাবি করছেন সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে বলে আজিজ আহমেদ এবং বেনজিরের বিষয়গুলো সামনে আসছে। আমরা দেখতে পেয়েছি বেনজিরের বিষয়গুলো সামনে এসছে একটা গণমাধ্যমের কল্যাণে, আর আজিজ আহমেদের বিষয়টা সামনে এসছে সেটাও একটা আন্তর্জাতিক গণমাধ্যম।
আল জাজিরার মাধ্যমে, এবং পরবর্তীতে যখন মার্কিন যুক্তরাষ্ট্র তার উপরে নিষেধাজ্ঞা আরোপ করলো, তারপরে এই বিষয়গুলো সরকার এখন স্বীকার করছে। তাও তারা বলছে তদন্ত করে যদি দোষী সাব্যস্ত হয় সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি সরকারি দলের সাধারণ সম্পাদক তো বলেছেন, তদন্তের পর যদি বেনজির দোষী সাব্যস্ত হয়, তদন্তে যদি তাকে দোষী পাওয়া যায়, সেক্ষেত্রে তিনি জেলে যাবেন এবং সেই এখতিয়ারও আদালতের, সরকার কোনো ধরনের কোনো দায় নেবে না। শুধুমাত্র ধর্মকে পুঁজি করে আর কর্পোরেট ব্যবসায়ীদের স্বার্থ উদ্ধারের মাধ্যমে টানা তৃতীয়বারের মতন জয়লাভ করলেন ভারতের নির্বাচনে নরেন্দ্র মোদী, এবং নিশ্চিতভাবে তার নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার গঠন করে যাচ্ছে। যদিও 400 আসনে জেতার তার যে টার্গেট ছিল এবং তার মাধ্যমে ভারতের সংবিধানকে পুরোপুরি উল্টে পাল্টে দেওয়ার একটা মনোবাসনা ছিল, সেই স্বপ্ন আর আপাতত পূরণ হচ্ছে না। তবে যেভাবেই হোক নরেন্দ্র মোদী আবারও ক্ষমতায় বসছেন, আর এটি বাংলাদেশের বিপদকে নিঃসন্দেহে আরও ঘনীভূত করলো। বাংলাদেশের জন্য এটি অশনি সংকেতটিকে আরও তীব্র করলো। আমি আসছি সেই বিষয়ে। ভারতের নির্বাচনকে কেন্দ্র করে যে কটি জরিপ এর মধ্যে অনুষ্ঠিত হয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে, ভারতের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে, তার প্রায় প্রত্যেকটিতে নরেন্দ্র মোদীকে যেভাবে জিতিয়ে রাখার একটি চেষ্টা করা হচ্ছিল, তাকে যেভাবে তুমুল বিজয়ের মাধ্যমে তিনি ক্ষমতা আসছেন এমন একটি ছবি আঁকার চেষ্টা করা হচ্ছিল, সেটি আবারও ভুল প্রমাণিত হয়েছে। এবং ভারতের এই ধরনের বুথ জরিপ কোনোভাবেই কখনোই বাস্তবে প্রতিফলিত হয়নি। আমি এর আগের ভিডিওতে বলেছি 2004 এবং 2014-তে একইভাবে ভারতের বুথ ফেরত জরিপগুলো ভুল প্রমাণিত হয়েছিল। যদিও ওই জরিপের মাধ্যমে নরেন্দ্র মোদীর যে ক্ষমতা আসছেন সেটুকু সঠিক হয়েছে, তবে তাকে যেভাবে আসন ওয়ারিতে এগিয়ে রাখার একটি চেষ্টা ছিল সেটি একেবারেই হয়নি। তার কারণ এবার নরেন্দ্র মোদী নিজের দল বিজেপি 303টি থেকে, গতবার যে 303টি পেয়েছিল তার থেকে এবার এসে দাঁড়িয়েছে 242টি আসনে। কংগ্রেস বরং গতবার পেয়েছিল 52টি, এবার পেয়েছে 96টি আসন। আর কংগ্রেস নেতৃত্বাধীন জোট তারা পেয়েছে 222টি, যেখানে বুথ ফেরত জরিপে বলা হচ্ছিল যে কংগ্রেস নেতৃত্বাধীন জোট পাবে মাত্র 125 থেকে 161টি। কারণ কি? কারণ নরেন্দ্র মোদী সব কিছু নিয়ন্ত্রণে নিয়ে গিয়েছিল। নির্বাচন কমিশন থেকে শুরু করে গণমাধ্যমগুলোকে একেবারে কিনে ফেলেছিলেন, এবং এই বেচাকেনার মাধ্যমেই নরেন্দ্র মোদীর ইচ্ছার বহিঃপ্রকাশই ঘটেছিল এই জরিপগুলোতে। শেষমেশ দেখা গেল নরেন্দ্র মোদী তার নিজের আসন তো কমেছেই, তার দলের জোটগতভাবে অনেক কমে এসেছে। এবং পশ্চিমবঙ্গের বিষয়টি যদি আমরা এক্সাম্পল হিসেবে সামনে নিয়ে আসি, সেটি হচ্ছে পশ্চিমবঙ্গে এরকম বলা হচ্ছিল তৃণমূল কংগ্রেসকে ছাপিয়ে এবার সেখানে এগিয়ে থাকবে বিজেপি, সেটাও ভুল প্রমাণিত হয়েছে। সেখানে বিজেপি যেখানে গতবার 18টি আসন পেয়েছিল, এবার পেয়েছে মাত্র 11টি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস গতবার পেয়েছিল 22টি, এবার পেয়েছে 29টি। কারণ কি? কারণ হচ্ছে নরেন্দ্র মোদীর সাম্প্রদায়িকতা, তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষেরা একটা নীরব প্রতিবাদ জানিয়েছে। নাগরিকত্ব সংশোধনের আইন যেটি পাশ করা হলো নির্বাচনকে সামনে রেখে, সেটি স্পষ্ট প্রচ্ছন্ন প্রভাব রেখেছে এই নির্বাচনে। পশ্চিমবঙ্গে যে সংখ্যা মুসলমানদের একটি বড় অঙ্ক বা বড় সংখ্যক মানুষ এখানে বাস করেন, তারা সহ সেখানে ধর্মনিরপেক্ষ মানুষেরও যথেষ্ট উপস্থিতি। তারা মোদির এই নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। যদি বলা হয় শুধু পশ্চিমবঙ্গ, অন্যান্য রাজ্যগুলো আমরা যদি আসনওয়ারি বিশ্লেষণ করি, তাহলে তার যে নীতি, সেই নীতিগুলোকে সামনে রেখে একেবারে খারাপ কিছু হয়নি। ভারতের অর্থনৈতিক অবস্থা তো এখন সঙ্গীন অবস্থায়, এই জন্য তিনি বারবার ধর্মাশ্রয়ী হয়ে নিজেকে উপস্থাপন করেছেন এবং মুসলমানদেরকে একটা পর্যায়ে সরাসরি আক্রমণ করেছেন। তিনি এমনকি ভগবান বাণিজ্যও শুরু করেছেন। ভগবান বাণিজ্য মানে তিনি নিজেকে দাবি করলেন ভগবানের সন্তান হিসেবে, ঈশ্বরের সন্তান হিসেবে। তিনি বললেন যে আমার স্বাভাবিক কোনো জন্ম হয়নি, জৈবিক কোনো জন্ম হয়নি, আমি ঈশ্বরের সন্তান। এমন ব্যবসাও তিনি শুরু করেছিলেন। আর মোদির যে ইমেজ, তা যে ব্যক্তি জনপ্রিয়তা, সেখানেও ধস নেমেছে। যদিও একেবারে তিনি জনপ্রিয়তার তলানিতে চলে গেছেন তা নয়, তবে আগে যেমনটা ছিল এবার তা কাজে দেয়নি। এবং এটা তো সত্য কথা। ভারতের একটা অংশ মানুষ যেমন ধর্মনিরপেক্ষতাকে অবলম্বন করে বাঁচতে চায়, আর একটা বড় অংশ দিনকে দিন কট্টর হিন্দুত্ববাদের দিকে এগোচ্ছে। সব মিলিয়ে নরেন্দ্র মোদীর যে অবস্থান এই মুহূর্তে, সেটি ভারতের জন্য যতটা হুমকি, ঠিক ততটাই হুমকি বাংলাদেশের জন্য। নরেন্দ্র মোদীর কর্তৃত্ববাদ, নরেন্দ্র মোদীর সাম্প্রদায়িকতাবাদ, নরেন্দ্র মোদীর ধর্মকে পুঁজি করে ব্যবসা এবং গণতন্ত্রের জন্য গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তার সব কিছু নিয়ন্ত্রণের যে প্রচেষ্টা, এই সব কিছুর একটা প্রভাব প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশে এর মধ্যে পড়েছে এবং সামনের দিনগুলোতেও পড়বে। তো দর্শক, দেখলেন আজকের ভিডিওগুলো। আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো নিউজটি ছিল এটুকুই। ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।